ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লার্নিং লাইন একাডেমির পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের লার্নিং লাইন একাডেমির ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আন্তর্জাতিক বাণিজ্য, ডকুমেন্টারি ক্রেডিট, কাস্টম অ্যাক্ট, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন সহ আমরা আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন টপিক নিয়ে এখানে আলোচনা করে থাকি। আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা আমার এই ভিডিওগুলো পাবেন এবং আপনারা নিয়মিত আপডেট থাকতে পারবেন। তো এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো কস্ট এডিশনাল টু ফ্রেম। আমরা যখন ডকুমেন্টারি ক্রেডিট হ্যান্ডেল করি, ডকুমেন্টারি ক্রেডিটের মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে ট্রান্সপোর্ট ডকুমেন্ট বা বিল অফ ল্যাডিং বা মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট, আমরা যেটাই বলি না কেন। সেখানে আমরা যখন আহ কোনো একটা সেলস কন্ট্রাক্ট পাই, সেলস কন্ট্রাক্টের যে অ্যাগ্রিড ভ্যালু, ইনভয়েস ভ্যালু বা গুডস এর আন্ডারলাইন গুডস এর অ্যাগ্রিড প্রাইসটির উপরেই আমরা কিন্তু এলসি করে থাকি। সে ফর এক্সাম্পল, এটা $1,00,000 একটা এলসি আমরা ওপেন করেছি। এই $1,00,000 মধ্যে গুডস এর ভ্যালু এবং যদি এটা সিএফআর এ ইম্পোর্ট হয় তাহলে সাপ্লায়ার, ফ্রেট সহ, আদার চার্জেস সহ সবকিছু কনসিডারেশন করেই কিন্তু ইনভয়েস ভ্যালুর মধ্যেই এই অল কস্ট ইনক্লুসিভ থাকে। তাহলে ইনভয়েস ভ্যালুর ভিতরে সব ধরনের কস্ট ইনক্লুডিং ফ্রেট, আদার চার্জেস এবং সেই রকম চার্জেস গুলো থাকে যেগুলো প্রি এগ্রিড, আগে থেকে বায়ার সেলার জানে, সেই রকম চার্জেস গুলো ইনভয়েস ভ্যালুর মধ্যে ইনক্লুড করা থাকে। যেমন পোর্টে চার্জেস কত হবে, পোর্ট আপনার এই পোর্টের চার্জেস ফিক্সড, তারপর রেট ফিক্সড। এই জন্য আগে থেকে প্রি এগ্রিড চার্জেস যেগুলো সেগুলো হচ্ছে যে টোটাল কস্ট প্রাইসের মধ্যেই থাকে। এখন আসেন কস্ট এডিশনাল টু ফ্রেট মানে কি, কথাটা কেন আসলো? কথাটা আসলে এই কারণে যে আমরা বিল অফ রাইডিং এর মধ্যে এলসি তে আমরা উল্লেখ করি ট্রান্সপোর্ট ডকুমেন্টের মধ্যে কস্ট এডিশনাল টু ফ্রেট, ফ্রেটের বাইরে কোনো ধরনের কস্ট, কোনো ধরনের খরচ এখানে ইনক্লুড করা যাবে না। তাহলে সব ধরনের খরচ তো ইনভয়েস ভ্যালুর মধ্যে উল্লেখ আছে, তারপরও কস্ট এডিশনাল টু ফ্রেট উল্লেখ করা যাবে না। এই কথাটার অর্থ হচ্ছে আনসার্টেন কস্ট গুলো কোনোভাবে এই কস্টিং এর ইনভয়েস ভ্যালুর বাইরে কোনো কস্ট যেগুলো আনসার্টেন সেগুলো কিন্তু কোথাও উল্লেখ থাকতে পারবে না, ট্রান্সপোর্ট ডকুমেন্টে উল্লেখ থাকতে পারবে না। এবং সেগুলো বেয়ার করা, সেগুলো বহন করা আমদানিকারকের জন্য ম্যান্ডেটরি না। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি কস্ট, যে ইনভয়েস ভ্যালু, সেই ইনভয়েস ভ্যালুর মধ্যে সব সার্টেন কস্ট, প্রি এগ্রিড কস্ট সবগুলো কিন্তু সেগুলো ইনক্লুড করা আছে। কিন্তু যেই কস্টগুলো আনসার্টেন, যেমন ড্যামারেজ চার্জেস, ডিটেনশন চার্জেস, তারপরে কোনো জরিমানা, কোনো লোডিং আনলোডিং করতে গিয়ে যেসব আনসার্টেন চার্জেস গুলো, সেগুলো যেগুলো বায়ার সেলার জানে না, হঠাৎ করে একটা চার্জ ক্রিয়েট হয়েছে, বা লোডিং পোর্টে কোনো ধরনের চার্জের মুখোমুখি হতে হয়েছে, সেই চার্জগুলোকে বলছে কস্ট এডিশনাল টু ফ্রেট। তাহলে ফ্রেট বলতে শুধু এখানে ভাড়াকে বোঝায়নি, ফ্রেট বলতে এখানে কিন্তু প্রি এগ্রিড সমস্ত চার্জেস গুলো বোঝানো হয়েছে, যেগুলো বায়ার সেলার যখন সেলস কন্ট্রাক্টটা আন্ডারটেক করছে, তৈরি করছে, তখন তারা কিন্তু জানে। কিন্তু পরবর্তীতে যদি কোনো ধরনের এই আন্ডার সেলস কন্ট্রাক্টটা হওয়ার পরে পরবর্তীতে হঠাৎ করে কোনো চার্জেস যদি সেগুলো আহ, 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 এসে থাকে, সেগুলো যদি ইনকার করার হঠাৎ করে হয়ে থাকে, সেসব চার্জগুলো আমরা কিন্তু চার্জ এডিশনাল টু ফ্রেট, এটা কিন্তু ট্রান্সপোর্ট ডকুমেন্টে উল্লেখ না করতেই আমরা কিন্তু বলবো। যারা এলসি আমরা ওপেন করি, ইস্যু করি, তারাই আমরা কিন্তু এই ধরনের চার্জেস গুলো কখনো ইম্পোর্টার দিতে বাধ্য না। এবং অল চার্জেস হুইচ ইজ প্রি এগ্রিড ইনক্লুড করা আছে ইনভয়েস বিলের ভিতরে। তাহলে কস্ট এডিশনাল টু ফ্রেট বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে, যেমন যেটা অ্যাকসেপ্টেবল চার্জ, যেমন ফ্রেট চার্জেস, যেটা ইনভয়েস ভ্যালুর ভিতরে আছে, লোডিং আনলোডিং চার্জেস ইনভয়েস ভ্যালুর ভিতরে আছে, কন্টেনার হ্যান্ডলিং চার্জেস ইনভয়েস ভ্যালুর ভিতরে আছে, কারণ এগুলো আগে থেকে জানে কন্টেনার হ্যান্ডেল করতে কত লাগবে, লোডিং আনলোডিং চার্জ কত, এটা সবকিছু চিন্তা করেই কিন্তু বায়ার সেলার সেলস কন্ট্রাক্টটা করেছে।
পোর্ট চার্জেস কত সেটা কিন্তু প্রি এগ্রিড, সেটা বায়ার সেলার জানে। এবং এই সবগুলো চার্জেস যেগুলো সার্টেন, যেগুলো প্রি এগ্রিড, যেগুলো আগে থেকে জানা যায়, সেই সবগুলো চার্জেস কিন্তু ইনভয়েস ভ্যালু সেলস কন্ট্রাক্ট করার সময় সেখানে উল্লেখ করেই কিন্তু ইনভয়েস ভ্যালু এত হয়েছে, সেলস কন্ট্রাক্টের ভ্যালু এত হয়েছে। কিছু চার্জেস আছে যেটা আমরা এডিশনাল কস্ট অফ ফ্রেট বলছি, যেগুলো কখনো অ্যাকসেপ্টেবল না। যেমন ড্যামারেজ চার্জেস, এক্সট্রা চার্জ ফর ডিলেড আনলোডিং, অর্থাৎ আপনার পোর্টে কন্টেনার পড়ে আছে কিন্তু আপনার আনলোডিং করতে দেরি হচ্ছে, সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের চার্জ সেখানে ইনকার করে থাকে, তাহলে সেটাকে আমরা বলছি এডিশনাল কস্ট অফ ফ্রেট। এটা কিন্তু আনসার্টেন, পোর্টে ড্যামারেজ হবে, এটা কিন্তু বায়ার সেলার কিন্তু আগে থেকে জানতো না। ডিটেনশন ফি, অর্থাৎ কন্টেনার নেয়ার পরে লেট রিটার্ন অফ কন্টেনার্স, কন্টেনার্সটা আপনাকে যখন দেওয়ার কথা ছিল সেই সময়ের বাইরে যদি দেন, তাহলে এই যে একটা আনসার্টেন কস্ট, এটাকে বলা ডিটেনশন। এটা এটা কিন্তু এডিশনাল কস্ট টু ফ্রেট, এটা দিতে কিন্তু বায়ার বাধ্য না। এবং এরকম কোনো কথা ট্রান্সপোর্ট ডকুমেন্টে উল্লেখ করা যাবে না। স্টোরেজ ফি, হঠাৎ করে আপনি গুডস রিলিজ না করে আপনি এই পোর্ট এরিয়াতে বা কাস্টম এরিয়াতে গুডস গুলো রেখে দিয়েছেন, সেই জন্য আপনাকে স্টোরেজ ফি, হঠাৎ কাস্টম এগুলোকে স্টোর করতে হয়, স্টোরেজ ফি যে ইনকার করে, সেই স্টোরেজ ফিটা কিন্তু বায়ার দিতে বাধ্য না। অতএব ইন্স্যুরেন্স, ইফ নট মেনশন ইন দ্য ক্রেডিট, ইন্স্যুরেন্স চার্জেস যদি এগুলো আগে থেকে প্রি এগ্রিড না থাকে, এবং কাস্টম ডিউটিস ইফ নট ইনক্লুড ইন দ্য ক্রেডিট, যদি এলসিতে উল্লেখ না থাকে, তাহলে আমরা এক কথাই বুঝলাম, সেটা হচ্ছে যে সার্টেন কস্ট যেগুলো প্রি এগ্রিড কস্ট গুলো অলওয়েজ অ্যালাউড, যেগুলো ইনভয়েস ভ্যালুর ভিতরেই থাকে। আর এডিশনাল কস্ট টু ফ্রেট, অর্থাৎ যে কস্ট গুলো আনসার্টেন, প্রি এগ্রিড না, সেই রকম কস্ট গুলোকে বলা হচ্ছে এডিশনাল কস্ট টু ফ্রেট। এবং এই সব এডিশনাল কস্ট টু ফ্রেট ট্রান্সপোর্ট ডকুমেন্টে উল্লেখ করাকে ডিসকারেজ করছে ডকুমেন্টারি ক্রেডিট, ইউসিপি বা আইএসবি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।